প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর সবে সবে সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উঠেছ, তোমাদের জিওগ্রাফি বিষয় থেকে আমি ক্লাস আরম্ভ করছি। এটা আমার পার্ট 1 ভিডিও। এখানে আমি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার দেখো পৃথিবীর অন্দরমহল বলে যে পড়াটি রয়েছে ওই পড়ার ক্লাস আরম্ভ করছি। প্রথমত বলে দিই, আমি এখানে লাইন বাই লাইন পড়াবো, তোমাদের বোঝাবো। আবার আমি প্রত্যেকটি অধ্যায়, এটা যেমন প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল পড়াটি দেখছো, তো দেখো এই অধ্যায়ের পড়ার পর আমি এই অধ্যায় থেকে যা যা প্রশ্ন হবে সেগুলো আমি একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্লাস এখন আমি যে পড়াবো, তো এখানে যা যা প্রশ্ন হবে বলে দেব, ওইগুলো আমি এই অধ্যায়টা পড়ার পর মানে পড়ানোর পর পুরোটা শেষ করার পর, প্রথম অধ্যায়টা শেষ করানোর পর আমি আবার এক্সট্রা আমি কাগজে লিখে উত্তরগুলো তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে বলে দেব। ঠিক আছে, তো পুরোটা তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। ক্লাসগুলো দেখতে থাকো। আজ আমি পার্ট 1 ভিডিও ক্লাস করছি। তো এখানে আমি ফার্স্ট ভিডিওতে যতটা পারি টানার চেষ্টা করছি, 1 থেকে 2 পাতা। তারপর আবার পার্ট 2 নিয়ে আসবো, পার্ট 3 নিয়ে আসবো, এরকম করে প্রথম অধ্যায় শেষ করব। দেখো, প্রথমে তোমরা তোমাদের টেক্সট বইটি খুলে বের করে নিয়ে বসো, স্কুল থেকে যে বইটি দিয়েছে। ফার্স্ট এখানে কি বলা রয়েছে দেখো, আগামী 48 ঘন্টা গোটা রাজ্যে শৈত্যপ্রবাহ চলবে। তাহলে কত ঘন্টা শৈত্যপ্রবাহ চলবে বলে বলছে? 48 ঘন্টা। 48 ঘন্টা কদিনে হয়? আশা করি তোমরা জানো, দুদিনে হয় 48 ঘন্টা। একদিন হয় 24 ঘন্টা। তো 24কে যদি দুবার আমরা যোগ করি, তার যোগফলটা পাওয়া যায় কিন্তু 48। 24কে তুমি দুবার খাতায় যোগ করবে, দেখবে 4 4 8 আর 2 2 4, 48 আসছে। তাহলে দুদিন হচ্ছে। আমরা জানি 24 ঘন্টায় একদিন হয়, তো 24 ঘন্টায় একদিন হলে এখানে দুটো 24 দেখছো, তো দুদিন। তো দুদিন শৈত্যপ্রবাহ হবে, এটাই বলা রয়েছে। শৈত্যপ্রবাহ মানে কি না, ঠান্ডা বাতাস বইবে। ঠিক আছে, দেখো সকালবেলা কাগজে খবরটা পড়ে মেহতাবদের শীত শীত ভাবটা যেন আরও একটু বেড়ে গেল, মানে তাদের আরও মানে শীত লাগতে থাকলো আর কি। তাহলে শৈত্যপ্রবাহ কখন হয়? শীতকালে হয়, এটা মাথায় রাখবে। ঠিক আছে, হাড় কাঁপানো ঠান্ডা হওয়ায় সারা দেশ জুবুথুবু। তাহলে সারা দেশ কিসে জুবুথুবু? হাড় কাঁপানো ঠান্ডায়। ঠিক আছে, তারপর দেখো পুরো উত্তর গোলার্ধে এখন শীত ঋতুর কবলে। তাহলে উত্তর গোলার্ধ কার কবলে? শীত ঋতুর কবলে। তারপরে দেখো সৌরভদের বাড়ির ছাদে দুপুরবেলায় রোদ পোহাতে পোহাতে দাদুর কাছে গল্প শুনতে দারুণ লাগে। তারপরে দেখো কি বলা রয়েছে, আচ্ছা তারপরে দেখো কি বলা রয়েছে, রোববার দাদু শুনিয়েছিলেন জুল ভার্নের একটা বিখ্যাত কল্পবিজ্ঞানের গল্প। কল্পবিজ্ঞান মানে কল্পনা করে যে গল্পগুলো নির্ভর করা হয়, কল্পনা কেন্দ্রিক গল্পগুলো কল্পবিজ্ঞানের অন্তর্গত। 19 বছরের এক ছেলে তার অধ্যাপক কাকার সাথে দিনভর যাওয়ার আগ্নেয়গিরি জ্বালামুখের ভেতর দিয়ে পৃথিবী কেন্দ্রের দিকে অভিযান করে। তাহলে কি হলো, 19 বছরের একজন ছেলে পৃথিবীর আগ্নেয়গিরির ভিতরের দিকে অভিযান করেছিল। ঠিক আছে, তাদের যাওয়া আসার পথে রোমহর্ষক কাহিনী দাদু এমনভাবে বর্ণনা করেছিল যে রীতিমতো গায়ে কাটা দিয়েছিল। তার এগুলো জাস্ট তোমরা পড়ে নেবে, বুঝতে পারবে। এখান থেকে ইম্পর্ট্যান্ট বলতে এই যে ব্লু কালিতে লেখা লাইনটা, এই যে আগামী 48 ঘন্টায় গোটা রাজ্যে শৈত্যপ্রবাহ চলবে, এই লাইনটা একটু ইম্পর্ট্যান্ট রয়েছে। কেননা তোমাদের প্রশ্ন দিতে পারে 48 ঘন্টা সমান কদিন। আমি যেমনটা বলেছিলাম, তো দুদিন হবে। ঠিক আছে, তো 24 আমি যেটা বলেছিলাম ওইটাই তোমরা একটু মনে রাখবে। ওগুলো আমি কাগজে লিখে নিয়ে আসবো, তোমাদেরকে বোঝাবো, মানে প্রশ্ন উত্তরের ক্লাসে বলে দেবো যে প্রশ্নগুলো তৈরি মানে বলছি তোমাদের, ওইগুলোই আমি উত্তর সমেত আলোচনা করে দেবো এরকমই। এখন শুনতে থাকো। ভূপৃষ্ঠের নিচে কি আছে তা জানতে মানে ভূপৃষ্ঠের নিচে কি আছে তা জানতে পরদিন ওরা দুজনে মিলে বাড়ির পিছনের বাগানে গর্ত খোঁড়া শুরু করলো। বিকেল যখন খোঁড়াখুড়ি শেষ করলো, তখনও ওরা প্রায় 2 মিটার গভীর গর্ত করেছিল। ঠিক আছে, 2 মিটার গভীরে দাঁড়িয়েছিল। স্কুলে এসে ওরা ঘটনাটা সবাইকে বলল। সব শুনে ওদের মাথায় অনেকগুলো প্রশ্ন জাগছিল। তাহলে কি হলো, তারা যে দাদুর কাছ থেকে গল্পটা শুনেছিল, তারা কিন্তু ওইটা পরীক্ষা করার জন্য ভূপৃষ্ঠের গভীরে কী আছে নিজেরা হাতে কলমে পরীক্ষা করার জন্য কিন্তু বাগানে কিন্তু ওই গর্তটা করেছিল। ঠিক আছে, গর্তটা করে সকাল থেকে গর্ত করা আরম্ভ করেছিল। তারা 2 মিটার পর্যন্ত বিকাল অবধি গর্ত করেছিল। তারপরে দিন আচ্ছা তারপরের দিন যখন স্কুলে যায়, মানে ওই দিন বিকালেই গর্ত করেছিল, তো তারপরের দিন যখন স্কুলে যায় তখন স্কুলে গিয়ে সবাইকে গল্প করলো যে আমরা খুঁড়েছিলাম ইত্যাদি। এবার এগুলো সবই শুনে
অর্থাৎ তাদের বন্ধুবান্ধবকে বলেছিল। তো বন্ধুবান্ধব এই গল্পটা শুনে তাদের মনে কয়েকটি প্রশ্ন জেগেছিল। এবারে প্রশ্নগুলো কি কি তোমরা এখান থেকেই তোমাদের এবারে দেখতে হবে। দেখো কি বলা রয়েছে, দেখো পৃথিবীতে যে শক্ত পিঠটার ওপর আমরা আছি তার নিচে কি আছে? কেউ কি কখনো দেখেছ পৃথিবীর ভেতরটা কেমন? এটা একটা প্রশ্ন জেগেছে এক এক বন্ধুর মনে, বা সকল বন্ধুর মনেও বলতে পারো। তারপরে দেখো আবার একটা প্রশ্ন জেগেছিল, পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে কত গভীর গর্ত খুঁজতে হবে বা খুঁড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আবার একটি প্রশ্ন জেগেছিল কি না, পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে কতটা গভীর গর্ত খুঁড়তে হবে। তারপরে আবার একটা প্রশ্ন জেগেছিল বন্ধুদের মনে, পৃথিবীর ভেতরটা কেমন তা কতটা জানা সম্ভব হয়েছে? পৃথিবীর ভেতরটা সম্পর্কে মানুষ যতটা জেনেছে সেটুকু জানলো কিভাবে? এই প্রশ্নগুলো তাদের বন্ধুদের মধ্যে জাগছিল, বিভিন্ন বন্ধুর মধ্যে, ঠিক আছে? তো দেখো এখানে এবারে দেখো লাল কালিতে তোমাদের এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসে। এই এই যে টপিকটা, এই লাল কালিতে লেখা যেটা এটা আসে। দেখো কি বলা রয়েছে, পৃথিবীর ব্যাসার্ধ ৬,৩৭০ কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম, পৃথিবীর ব্যাসার্ধ কত, এরকমই তোমাদের প্রশ্ন আসে। তখন তুমি লিখবে কি না ৬,৩৭০ কিলোমিটার, ঠিক আছে? অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব ৬,৩৭০ কিলোমিটার। তাহলে আবার তোমাদের অনেক সময় প্রশ্ন আসে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত, তখন তোমাকে এইটাই উত্তর দিতে হবে ৬,৩৭০ কিলোমিটার। তাহলে পৃথিবীর ব্যাসার্ধটা কীরকম নির্ণয় করা যায়? পৃথিবী তো তোমরা আশা করি সবাই দেখেছ পৃথিবীটা কীরকম। দেখো এখানে দেখো তোমাদের এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীর উপরেই কিন্তু এক সংখ্যাটা লেখা রয়েছে। এই পৃথিবীর ব্যাসার্ধটা কীরকম নির্ণয় করা হয় বলো তো? ধরো এই এই যে পৃথিবী, তো একে যদি আমি হাফ করি তাহলে এই রকমই একটা রেখা টানা হয়। এটা হচ্ছে মানে এটা একটা অক্ষরেখার দ্বারা টানা হয়। একে যদি হাফ করা হয়, এর যে হাফটা হচ্ছে সেটাই হচ্ছে মানে হাফটা যেটা সেটা একটা ব্যাসার্ধ। এইটাকে দুই ভাগ করলে পুরো ব্যাসার্ধটা পাওয়া যায়। আর পুরো ব্যাসার্ধটা কত তোমাদের? এই যে দেখো ৬,৩৭০, এর হাফ কত হবে? তোমরা এটা খাতায় করবে, মানে ভাগ করবে ৬,৩৭০কে ২ দিয়ে ভাগ করবে, ঠিক আছে? ভাজিতক ২ করবে। তো তোমরা ভাগফল যেটা পাবে তার হাফ হচ্ছে সেটাই যে ফলটা বেরোবে। তো দেখো এভাবেই ব্যাসার্ধটা নির্ণয় করা হয়, ওই অক্ষরেখা এভাবে টেনে, তাহলে এভাবেই, ঠিক আছে? তারপরে দেখো কি বলা রয়েছে, এখান থেকে আবার কালো কালিতে লেখা রয়েছে, ভেবে দেখো পৃথিবীর ভেতরটা দেখার জন্য ৬,৩৭০ কিলোমিটার গর্ত খোঁড়া সম্ভব কি? এবারে দেখো তোমাদের ভাবতে বলছে কিভাবে গর্ত, মানে এই যে পৃথিবীর ব্যাসার্ধটা এটা জানার জন্য কি গর্তটা আদৌ খোঁড়া সম্ভব ৬,৩৭০ কিলোমিটার? আসলে না। দেখো দক্ষিণ আফ্রিকা পৃথিবীর গভীরতম খনি। আচ্ছা, এটা কি খোঁড়া সম্ভব তোমাদের? মানে ভাবতে বলেছে। আচ্ছা, এখান থেকে পড়লে এবারে তোমাদের যেমন ভাবতে বলেছে তেমন এদিকে একটা ছক রয়েছে, তোমরা লক্ষ্য করো এখানে কিছু লেখা রয়েছে। কি বলা রয়েছে, পৃথিবীর গভীরে কি আছে জানার জন্য খনি ছাড়াও উত্তর পশ্চিম রাশিয়ার কেবল দ্বীপের ১২ কিলোমিটার গভীর গর্তটি হলো। আচ্ছা, এখানে তোমাদের ভাবতে বলেছে। তারপর দেখো কি বলা রয়েছে, দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম খনির সোনার গভীরতা ৩,০০০। আচ্ছা, এরপর দেখো কি বলা রয়েছে, এখান থেকে আবার একটা প্রশ্ন হবে। এই যে দেখো সম্ভব কি, এরপর দেখো এইখানটায় এই লাইনটা ইম্পর্ট্যান্ট রয়েছে, দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম খনি সোনা, যেটা সোনার খনি আর কি, যার গভীরতা কি ৩ থেকে ৪ কিলোমিটার, নাম কি রবিনসন দ্বীপ। রবিনসন দ্বীপ। তাহলে তোমাদের পরীক্ষায় এই যে অষ্টম শ্রেণী তোমাদের পরীক্ষা হবে, ফার্স্ট সামেটিভ পরীক্ষায়, সেই পরীক্ষাগুলোতে প্রশ্ন আসে দক্ষিণ আফ্রিকার গভীরতম সোনার খনির নাম কি এবং তার গভীরতা কত, এরকমও দেয়। তো তোমাকে লিখতে হবে কি দক্ষিণ আফ্রিকার গভীরতম সোনার খনির নাম হলো রবিনসন দ্বীপ, তার গভীরতা ৩ থেকে ৪ কিলোমিটার। তো এই রকমই প্রশ্নগুলো আমি তোমাদের খাতায় করিয়ে দেব এই চ্যাপ্টারটা শেষ করার পর। বোঝা গেল? এখন এই প্রশ্নগুলো তোমরা বা এই লাইনগুলো তোমরা দাগিয়ে নাও, কেউ যদি চাইছো লিখতে লিখতে পারো।
জানা গেছে প্রতি 33 কিলোমিটার গভীরতায় প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস করে পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা বাড়ে। এখান থেকে তোমাদের প্রশ্ন হবে, এই লাইনটা তোমরা দাগিয়ে রাখো, এই যে জানা গেছে, দেখো তাহলে কি হলো, তোমাদের প্রশ্ন দিতে পারে পৃথিবীর তাপমাত্রা প্রতি গভীরতায় কত ডিগ্রি সেলসিয়াস হারে বাড়ে, এরকমই প্রশ্ন দিতে পারে। তো তোমরা লিখবে পৃথিবীর প্রতি 33 কিলোমিটার গভীরতায় প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়ে। এই লাইনটা ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা এরকম দাগিয়ে নাও। ঠিক আছে, তারপর দেখো নেক্সট কি বলা রয়েছে, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা যদি 15 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে অঙ্কের হিসেবে রবিনসন দ্বীপের সোনার শ্রমিকদের কত গরম সহ্য করতে হয়। ঠিক আছে, এটা একটা প্রশ্ন দিয়েছে। তো দেখো এখান থেকে যে প্রশ্নটা হতে পারে, ওই ওই দেখো পৃথিবীর গড় তাপমাত্রা কত, এইরকমই তোমাদের প্রশ্ন দিতে পারে। তখন তোমাকে লিখতে হবে, এখান থেকে দাগাও, পৃথিবীর গড় তাপমাত্রা হবে 15 ডিগ্রি সেলসিয়াস। উত্তরটা তোমরা লিখবে এরকমই। তোমাদের প্রশ্ন দিতে পারে আর কি, পৃথিবীর গড় তাপমাত্রা কত, তো তোমরা লিখবে পৃথিবীর গড় তাপমাত্রা হলো 15 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল। তারপরে দেখো, এরপরে দেখো এইদিকে একটা ছক রয়েছে, লক্ষ্য করো। পৃথিবীর গভীরে কি আছে জানার জন্য খনি ছাড়াও উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপে 12 কিলোমিটার গভীর গর্তটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। তোমাদের যদি বলে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটির নাম কি, তার গভীরতা কত, এরকমই প্রশ্ন দেয় আর কি। তো তুমি কি লিখবে, পৃথিবীর গভীরতম গর্তটি হচ্ছে কি না কোলা উপদ্বীপের কোলা উপদ্বীপের গর্ত, গভীর গর্ত। ঠিক আছে, উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের গভীর গর্ত, গর্তটি গভীরতা 12 কিলোমিটার। ঠিক আছে, পৃথিবীর গভীরতম এটি কৃত্রিম গর্ত। এগুলো আমি প্রশ্ন লিখে উত্তরগুলো সাজিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, এখন এই লাইনগুলো দাগিয়ে রাখো, ইম্পর্টেন্ট রয়েছে। পৃথিবীর গভীরতা, এবারে দেখো পৃথিবীর গড় গভীরতা কত, আমি আগেই বলেছি, এখান থেকে একটা প্রশ্ন হয়। তো উত্তর লিখবে পৃথিবীর গড় গভীরতা 6370 কিলোমিটার। আমি আর একবার রিভাইজ করে দিলাম প্রশ্নটা। দেখো এখানে কি বলা হচ্ছে, পৃথিবীর গভীরতা যা কিনা 6370 কিলোমিটার, এর কাছে 12 কিলোমিটার খুবই নগণ্য। ঠিক আছে, তাহলে 12 কিলোমিটার কিন্তু 6370 কিলোমিটার কাছে খুবই নগণ্য। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে, এতটাই ইম্পর্ট্যান্ট নয়, বা এখান থেকে কোনো প্রশ্ন হয় না। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো পৃথিবীর অন্তর্মহল সম্পর্কে তথ্য সংগ্রহ করতে যাওয়াটা কতটা কঠিন। তাহলে এই প্রশ্নটার উত্তর এখান থেকেই পাওয়া গেল। এই যে ভেবে দেখো, পৃথিবীর ভেতরটা দেখার জন্য 6370 কিলোমিটার গর্ত খোঁড়াটা কি সম্ভব, এই প্রশ্নটার উত্তর এখান থেকেই পাওয়া গেল। দেখো এই যে এইখান থেকে পৃথিবীর গভীরতা 6370 কিলোমিটার, তো তোমরা উত্তরটা কি লিখবে না, এখানে যেহেতু তোমাদেরকে বলেছে কি না ভেবে দেখো পৃথিবীর গভীর মানে এখানে তোমাদের যেহেতু বলেছে যে ভেবে দেখো পৃথিবীর ভেতরটা দেখার জন্য 6370 কিলোমিটার গর্ত করা কি সম্ভব, তোমরা লিখবে না, সম্ভব নয়। তার কারণ এরকম লিখবে যে পৃথিবীর গভীরতা 6370 কিলোমিটারের কাছে 12 কিলোমিটার খুবই নগণ্য। তো সেই জন্যই কিন্তু মানে গর্ত খোঁড়াটা সম্ভব নয়, এভাবেই লিখবে। আমি যখন প্রশ্নগুলো লিখে তার উত্তরগুলো নিয়ে আসবো, ওখানে আমি গুছিয়ে তোমাদের উত্তরগুলো রেডি করিয়ে দেবো। তো চিন্তা করার প্রয়োজন নেই, এখন তোমাদের মানে বা লাইনগুলো যেগুলো ইম্পর্টেন্ট দেখাতে বলছি দাগিয়ে নাও। এরপরে দেখো নেক্সট তোমরা 2 নম্বর পেজে চলে আসবে। এখানে দেখো কি বলা রয়েছে, পৃথিবীর রহস্য বলে একটা পয়েন্ট করা রয়েছে। ঠিক আছে, কি বলা রয়েছে দেখো এই বিষয়বস্তুতে, পৃথিবী কিন্তু মাঝে মধ্যেই বুঝিয়ে দেয় তার ভিতরে কি আছে। এবারে দেখো পৃথিবীর ভিতরে কি কি আছে আমাদের জানতে হবে। আগ্নেয়গিরির মুখ থেকে গলিত অর্ধতরল উত্তপ্ত লাভা বের হয়। তাহলে লাভা কোথা থেকে বের হয়, তোমাদের যদি প্রশ্ন দেয় কি লিখবে উত্তরটা, লাভা থেকে বের হয়। তোমাদের প্রশ্ন দিল, ধরো লিখতে পরীক্ষায়, কি লিখবে, আগ্নেয়গিরির মুখ থেকে গলিত অর্ধতরল উত্তপ্ত লাভা বের হয়, এরকম লিখবে। আগ্নেয়গিরির মুখ থেকে লাভা বের হয়, লাভা থেকে বের হয়, আগ্নেয়গিরির মুখ থেকে লাভা বের হয়। লাভা দেখতে কেমন যদি তোমাকে প্রশ্ন দেয়, তুমি লিখবে কি, লাভা দেখতে মানে গলিত অর্ধতরল উত্তপ্ত প্রকৃতির, এরকম উত্তরটা লিখবে। ঠিক আছে, আমি যখন আবারও বলছি, প্রশ্নগুলো যখন লিখে আমি উত্তরগুলো নিয়ে আসবো তখন বুঝতে পারবে। এখন এইটা একটু লাইনগুলো দাগিয়ে নাও, এই লাইনগুলো দাগিয়ে নাও। ঠিক আছে, এই লাইনগুলো দাগিয়ে নাও, এই 3টি লাইন।
তারপরে দেখো কি বলা রয়েছে, এবারে দেখো আবার একটি এখানে দেখো কি বলা রয়েছে, কখনো কখনো প্রবল ভূমিকম্পে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে। তাহলে তোমাকে যদি বলে ভূপৃষ্ঠ কখন কেঁপে ওঠে, তুমি লিখবে ভূমিকম্প যখন হয় তখন ভূপৃষ্ঠ কেঁপে ওঠে। ঠিক আছে, এই লাইনটাও একটু দাগিয়ে রাখো, জেনে রাখা প্রয়োজন রয়েছে। তারপরে দেখো উষ্ণ প্রস্রবণের ভূগর্ভ থেকে ফুটন্ত জল বের হয়। তোমাকে যদি বলে ফুটন্ত জল কোনখান থেকে বের হয়, তুমি লিখবে উষ্ণ প্রস্রবণের ভূগর্ভ থেকে ফুটন্ত জল বের হয়। এই লাইনটাও দাগিয়ে রাখো, ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, এইরকমই 1 নম্বরের প্রশ্ন হয় তোমাদের। ঠিক আছে, তারপরে দেখো এই দিকে একটি ছক দেওয়া রয়েছে তোমাদের, কি বলা রয়েছে দেখো ম্যাগমা কি। তাহলে ম্যাগমা কি আর লাভা কি এই সম্পর্কে আমাদের এবারে ডিটেলস জানতে হবে। আমি তো এখানে জাস্ট বলেছিলাম লাভার প্রকৃতি কেমন বা লাভা দেখতে কেমন। ঠিক আছে, তো এইবারে দেখো আমাদের ডিটেলস ম্যাগমা কি আর লাভা কি সেই সম্পর্কে ব্যাখ্যা স্বরূপ জানতে হবে। তো দেখো ম্যাগমা কি ফার্স্ট আমরা জানছি। ভূগর্ভে পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। তাহলে ম্যাগমা কাকে বলে তোমাকে যদি বলে লিখতে 2 নম্বরের, ঠিক আছে, তো তুমি কি লিখবে, তো তোমাদের এগুলো 2 নম্বরে লিখতে দেয়। ঠিক আছে, তো ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলা হয়। এভাবে লিখবে তোমরা উত্তরটা, এই লাইনগুলো সবগুলো দাগিয়ে নেবে। তারপরে দেখো লাভা কি, লাভা কাকে বলে, লাভা কি দেখতে পাচ্ছ এখানে, তোমাদের অনেক সময় লাভা কাকে বলে দিয়ে যায়। তো তুমি কি লিখবে ভূগর্ভে গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা যখন ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে হুঁস হুঁস শব্দ করে। এখানে দেখো হুঁস হুঁস শব্দটা উল্লেখ নেই। তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে, যদি কেউ ভূগোল নিয়ে পড়ো, সেখানে কিন্তু স্পষ্ট স্পষ্ট করে লেখা আছে হুঁস হুঁস শব্দ। লাভার যে শব্দ বা বেরিয়ে আসে যে সাউন্ডটা, সেটা কিন্তু হুঁস 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 হুঁস, হয় চন্দ্রবিন্দু হ্রস্বও থাকে আর দন্তস হুঁস 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 শব্দ করে বেরিয়ে আসে। ঠিক আছে, যাই হোক তোমাদের টেক্সট বইতে যা রয়েছে তোমরা সেটাই পড়ো, সেটাই এখন বেটার। দেখো ভূগর্ভে গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা যখন ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। বোঝা গেল লাভা কি, এটা একটু দাগিয়ে রাখো সবকটা লাইন। তারপরে দেখো তাপ বাড়লে পদার্থ গলে তরলে পরিণত হয় ও আয়তনে বাড়ে। তাহলে কি হলো, এখান থেকে আমরা কি জানতে পারলাম, তাপ যখন বাড়ে তখন পদার্থ গলিত হয়ে অর্থাৎ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয় এবং তা কি হয় আয়তনে বাড়ে। আবার চাপ বাড়লে পদার্থের আয়তন কমে। তাহলে কি হলো, আবার চাপ যখন বাড়ে তখন কিন্তু পদার্থের আয়তনটা কমে যায়। পৃথিবীর অভ্যন্তরে চাপ ও তাপ দুটোই খুব বেশি, তাহলে সেখানে পদার্থ কি অবস্থায় থাকে, তাহলে সেখানে পদার্থ কি অবস্থায় থাকে বলো তো, সেখানে পদার্থটা তরল এবং মানে সবসময় কি হয় না মানে আয়তনের দিক দিয়ে বেশি থাকে। ঠিক আছে, এই রকম অবস্থায় থাকে, তরল এবং আয়তনের দিক দিয়ে বেশি অবস্থায় থাকে আর কি। এরপরে দেখো এই দিকে আছে এই দেখো ব্লু কালারিতে দেওয়া রয়েছে, এই যে দেখো পশ্চিমবঙ্গ তথা ভারতে ঘটে যাওয়া এরকম ঘটনার খবর সংবাদপত্র থেকে সংগ্রহ করে কোলাজ বানাও। এবারে তোমাদের এগুলো কোলাজ বানাতে বলেছে, এগুলো তোমরা করে নেবে। তো আমি বুঝিয়ে দিচ্ছি। পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে। এখান থেকে একটা 1 নম্বরের প্রশ্ন দেয় বা তোমাদের এমসিকিউ প্রশ্ন আসে, পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় দিয়ে তোমাদের এবারে এই সালগুলো দিয়ে দিবে আলাদা আলাদা করে, তার মধ্যে এই 460 কোটি বছরটাও থাকবে। তো বা 1 নম্বরেরও প্রশ্ন দেয় যে পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে কত বছর আগে, তখন তোমাকে লিখতে হবে পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে। এই লাইনটা তোমরা দাগিয়ে রাখো। ঠিক আছে, তো দেখো এখান থেকে এমসিকিউ প্রশ্নগুলো কীরকম হবে, পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 460 কোটি, 470 কোটি, 475 কোটি, 465 কোটি বছর আগে। তোমাকে লিখতে হবে পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে। তো তোমাকে যে কেমনটা নির্দেশ দেওয়া থাকবে, প্রশ্নপত্রে যদি নির্দেশ দেওয়া থাকে 460 কোটি বছরের তলায় দাগ দিতে বলে 460 কোটি বছরের তলায় দাগ দেবে, কিংবা যদি চেক বক্স করতে বলে চেক বক্স করবে, কিংবা যদি পাশে চেক বক্সে টিক চিহ্ন দিতে বলে টিক চিহ্ন দেবে। যেমন প্রশ্নপত্রে নির্দেশ থাকবে তেমন করবে। তারপরে দেখো তখন পৃথিবী ছিল প্রচণ্ড উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড। তাহলে 460 কোটি বছর আগে পৃথিবীর অবস্থা কেমন ছিল, প্রচণ্ড উত্তপ্ত গ্যাসীয় পিণ্ডীয় আকারে ছিল। আচ্ছা, এরপর তোমাদের এটা বর্ণনা করতে বলে। ঠিক আছে, তারপরে দেখো কি বলা রয়েছে, সময়ের সাথে সাথে উপরিপৃষ্ঠ
আগে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে, তাহলে সময়ের সাথে সাথে কিন্তু আমাদের এই উপরিপৃষ্ঠ অর্থাৎ আমরা যেখানে বসবাস করছি, ঘরবাড়ি করেছি, শহর গড়ে তুলেছি, এটা কিন্তু পৃথিবীর উপরিপৃষ্ঠ, এটা কিন্তু ঠান্ডা হয়েছে। ঠিক আছে, আগে ছিল এটা উত্তপ্ত অবস্থায়। তারপরে দেখো, কিন্তু পৃথিবীর অভ্যন্তরভাগ এখনও বিরাট বড় অগ্নিকুণ্ডে রয়েছে, তার জন্য কিন্তু এখান থেকে এইরকমই ম্যাগমা বেরিয়ে আসে। বোঝা গেল? তো এই লাইনগুলো তোমরা দাগিয়ে নেবে। কোন কোন লাইনগুলো? এই যে পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে, এই লাইনটা দাগাবে। তারপরে দাগাবে যেটা পৃথিবী ছিল প্রচণ্ড উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড, সময়ের সাথে সাথে এই সবগুলো লাইন তোমরা ইম্পর্টেন্ট রয়েছে, তো তোমরা পুরো লাইনগুলোই দাগিয়ে নেবে। একদম বড় অগ্নিকুণ্ড হয়ে গেছে এই অবধি। ঠিক আছে, তারপরে দেখো এখানে দেখো কি বলা রয়েছে, বাটিতে গরম দুধ ঢাললে ওপরটা ঠান্ডা হয়ে সর পড়ে, কিন্তু নিচটা অনেকক্ষণ গরম থাকে। এবারে দেখো কি বলা রয়েছে, বলো তো কেন আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে পারি না? এগুলো তোমাদেরকে প্রশ্ন আকারে বলছে, কেন আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে পারি না। তারপরে দেখো, কেন আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সরাসরি কোনো তথ্য পাই না। এগুলো তোমাদের সামনে প্রশ্ন ছুড়ে দিয়েছে। ঠিক আছে, তোমাদেরকে বুঝতে বলেছে ব্যাপারগুলো। তারপরে দেখো এগুলোর উত্তর আমি করিয়ে দেবো, চিন্তা করার প্রয়োজন নেই। তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে দেখো আমরা নেক্সট এই ছকটা পড়বো, ছকে কী কী প্রশ্ন হতে পারে না হতে পারে দেখে নাও। এই ছকে কিন্তু বেশ কয়েকটি ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে। দেখো, বিশ্বদ্বীপ বক্রেশ্বর বেড়াতে গিয়ে, ঠিক আছে আরেকবার বলছি, বিশ্বদ্বীপ বক্রেশ্বর বেড়াতে গিয়ে উষ্ণপ্রস্রবণ, এই দেখো উষ্ণপ্রস্রবণকে ইংরেজিতে কিন্তু কি বলে? হট স্প্রিং বলা হয়। তাহলে হট স্প্রিং মানে কি না? উষ্ণপ্রস্রবণ। ঠিক আছে, তো উষ্ণপ্রস্রবণ মানে দেখেছি। তাহলে কি হলো, বক্রেশ্বর বেড়াতে গেলে কি দেখা যায়? হট স্প্রিং বা উষ্ণপ্রস্রবণটা দেখা যায়। তারপরে দেখো, মাটির নিচ থেকে আপনা আপনি গরম ফুটন্ত জল বেরিয়ে আসছে অনবরত। তাহলে উষ্ণপ্রস্রবণটা যে দেখা যায়, ওখানে কি দেখতে পাওয়া যায়? মাটির নিচ থেকে কিন্তু আপনা আপনিভাবে গরম ফুটন্ত জল বেরিয়ে আসছে 24 ঘন্টা, মানে প্রতিনিয়ত। ঠিক আছে, গরম জলটা বেরিয়ে আসছে। দেখো, মানে বিশ্বদ্বীপ বেড়াতে গিয়েছিল আর কি, তার মাকে মানে এটা বেরিয়ে আসছে অনবরত আর কি, সে দেখেছে তার মার সঙ্গে বেড়াতে গিয়ে দেখেছে আর কি। তো দেখো, ও মাকে জিজ্ঞেস করতে জানালো পৃথিবীর ভৌমজল। ঠিক আছে, তারপরে দেখো মানে সে তার মাকে জিজ্ঞেস করছে যে এখান থেকে কি বের হচ্ছে, তার মা বলছে ওটা হচ্ছে পৃথিবীর ভৌমজল। তাহলে উষ্ণ প্রস্রবণ থেকে যে জলটা বের হচ্ছে ওটা মূলত কি না, ওই যে গরম জলটা ওটা বের হচ্ছে ওটা হচ্ছে ভৌমজল। তার মা তাকে উত্তরে জানিয়েছিল। ঠিক আছে, পৃথিবীর ভেতরকার জল, ভৌমজল মানে কি? পৃথিবীর ভেতরকার জল। এখান থেকে এগুলো আমি প্রশ্ন আকারে নিয়ে আসবো, এগুলো একটু বোঝার রয়েছে তোমাদের। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু ভৌমজল, তার মা তাকে উত্তরে জানিয়েছিল, মানে কাকে না? বিশ্বদ্বীপকে। তারপরে দেখো, ভূতাপের অর্থাৎ পৃথিবীর ভেতরকার তাপ, তাহলে ভূতাপ মানে কি? এই যে দেখো ভূতাপ, এটি একটি শব্দ। এই ভূতাপ মানে কি না? ভূতাপ মানে পৃথিবীর ভেতরকার তাপ। দেখো, এর সংস্পর্শে এসে গরম হয়ে মানে কীটা সংস্পর্শে এসে? জলটা সংস্পর্শে এসে। এখানে তোমাদের বইতে কিন্তু অনেকগুলো ভাষা বোঝাতে অক্ষম হয়েছে। যাই হোক, তোমরা পড়তে থাকো, আমি কোনো বইকে অসম্মান করছি না, বই বই হয়, বই জ্ঞানের ভাণ্ডার। ঠিক আছে, তো দেখো সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে। তাহলে এই যে মানে এই যে উত্তাপ ভূপৃষ্ঠের ভিতরে রয়েছে, সেই উত্তাপের সংস্পর্শে জলটা এলো, জলটা এসে কিন্তু ফুটতে শুরু করলো। ঠিক আছে, এটাই বলা রয়েছে। এই লাইনগুলো সবই তোমরা দেখাবে, সবগুলো লাইন। পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্য দিয়ে সেই জল বাইরে বেরিয়ে আসছে। এবারে সেই যে গরম যে হচ্ছে জলটা, সেটা কোথায় বেরিয়ে আসছে না? পৃথিবীর বাইরে। কিভাবে বেরিয়ে আসছে? ফাটলের মধ্য দিয়ে। শিলার বিভিন্ন যে খাঁজ বা ফাটল রয়েছে তার মধ্য দিয়ে বেরিয়ে আসছে। এবারে দেখো, এখানে তোমাদের প্রশ্ন দিয়েছে ভূতাপ কি। এটা ইম্পর্টেন্ট, তোমরা VVI করে রাখো, মানে দুটো ভি লিখবে আর আই লিখবে। এই শব্দটার মানে হচ্ছে কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেল? তো দেখো এখানে কি বলা রয়েছে, ভূতাপ হলো এক ধরনের শক্তি। তাহলে ভূতাপ কি? ভূতাপ কিন্তু এক ধরনের শক্তি।
পৃথিবীর কেন্দ্রে তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে শুরু করে। তাহলে কি হলো, পৃথিবীর যে কেন্দ্রে যে তাপটা তা কিন্তু ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে শুরু করে। পৃথিবীর কেন্দ্র থেকে বাইর মানে কি পৃথিবী পৃষ্ঠের বাইর, ঠিক আছে, এর দিকে কিন্তু আসতে শুরু করে। এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলে। এখান থেকে এতটা তোমরা দাগাও। তো দেখো এখানে এই যে এখান থেকে পুরোটা দাগাবে তোমরা, আবারও বলছি, ঠিক আছে। ভূতাপ শক্তি কাকে বলে তোমাদের হচ্ছে পরীক্ষায় প্রশ্ন দেয়। আবার বলছি, আমি প্রশ্ন লিখে উত্তর রেডি করে নিয়ে আসবো, তো তোমরা দেখতে থাকো। এরপরে দেখো কি বলা রয়েছে, পৃথিবীর বহু দেশ এই ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন, বহু দেশে এই ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় আর কি, এই লাইনটা তোমরা দেখাও, ঠিক আছে। পৃথিবীর কিন্তু বহু দেশে কিন্তু এই ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনটা করা হচ্ছে বর্তমানে। তারপরে দেখো কি বলা রয়েছে, আইসল্যান্ডে তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় 30% ভূতাপ শক্তি দ্বারা মেটায়। তাহলে ভূতাপ শক্তিকে কি কাজে ব্যবহার করা হয়, তোমাদের প্রশ্ন দেয় অনেক সময়। তোমরা লিখবে কি, বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। উদাহরণ দেবে তোমরা আইসল্যান্ড, তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় 30% ভূতাপ শক্তি দ্বারা বিদ্যুৎ উৎপাদনের চাহিদাটা মেটায় আর কি, এটাই উদাহরণ দেবে। আমি প্রশ্ন লিখে উত্তর রেডি করে নিয়ে আসবো তখন ওখানে আমি বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেবো এবং তোমাদেরকে লিখিয়ে দেবো। দেখো আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে। তাহলে পৃথিবীর সবথেকে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনকারী দেশের নাম কি, উত্তর লিখবে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনকারী দেশের নাম হলো আমেরিকা যুক্তরাষ্ট্র। ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করলে জীবাশ্ম জ্বালানি অর্থাৎ যেগুলোকে বলা হয় কয়লা, খনিজ তেল। তাহলে জীবাশ্ম জ্বালানিগুলো কি কি তোমাকে যদি বলে যে জীবাশ্ম জ্বালানি কোন কোন জিনিস, নাম লিখো, বা জীবাশ্ম জ্বালানির নাম লিখো, সরাসরি একটা প্রশ্ন দিয়ে দিল সাপোজ। তো তুমি লিখবে কি, কয়লা, খনিজ তেল হলো জীবাশ্ম জ্বালানি। তো এগুলোর ব্যবহার কমানো হয় বা কমানো যায় ভূতাপ শক্তি থেকে যদি বিদ্যুৎ উৎপাদন করা যায় আর কি, এটাই বলা রয়েছে এখানে। ভারতের কোথায় কোথায় ভূতাপ শক্তি কেন্দ্র আছে তা জানার চেষ্টা করো। এবারে দেখো আমাদের ভারতের কোথায় কোথায় ভূতাপ শক্তি কেন্দ্রগুলো রয়েছে সেগুলো জানতে হবে, ঠিক আছে। এরপরে ওগুলো সম্পর্কে আমি নেক্সট দেখো তোমাদের প্রশ্নোত্তরের ক্লাসে বলে দেবো। আর ওখানে যে যে প্রশ্নগুলো তোমাদের তোমরা জানো এটাই বলা রয়েছে না, ওইগুলো আমি ওই প্রশ্ন সেটাই নিয়ে আসবো। তো দেখো এরপরে আমি তোমাদের নেক্সট দিন পৃথিবীর ঘনত্ব দিয়ে ক্লাস আরম্ভ করব, ঠিক আছে। পৃথিবীর ঘনত্ব দিয়ে তোমাদের ক্লাসটা আরম্ভ করব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। এরকম প্রত্যেকটি লাইন ধরে ধরে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং কোন কোন লাইনগুলো তোমরা দাগাবে না দাগাবে সমস্ত বলে দেবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। আজ অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।